আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 25 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। অধ্যায়টির নাম কি? মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। তো আজকে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় এবং সৃজনশীল প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে দ্রুত জানিয়ে দিতে হবে। হ্যাঁ, তো আজকে আমি এটার একদম বেসিক থেকে আলোচনা শুরু করব ইনশাল্লাহ। তো এই অধ্যায় থেকে কিছু কিছু বোর্ডে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে এবং কিছু কিছু বোর্ডে একটা সৃজনশীল প্রশ্ন আসবে। বিশেষ করে ঢাকা বোর্ডের যারা শিক্ষার্থী আছেন, আপনাদের এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে। এবং মনে রাখবেন, যে সৃজনশীল প্রশ্নটা আসবে এটা খুবই সহজ এবং ছোট একটা প্রশ্ন হয়। আপনি চাইলে 10 থেকে 12 মিনিটের মধ্যে এই সৃজনশীল প্রশ্নটা আপনি সমাধান করতে পারবেন। তো যাই হোক, আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু সঠিকভাবে আমাকে জানিয়ে দিবেন, তাহলে আমি কি ক্লাসটা শুরু করতে পারি। এবং আমাদের গ্রুপগুলোতে একটু জানিয়ে দিবেন যে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি এবং আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। গ্রুপে একটু সবাইকে মেনশন দিয়ে দেন। হ্যাঁ, তাহলে আমরা এই অধ্যায়টা এর আগে আমরা কি করেছিলাম একটু আমাকে জানাবেন। এর আগে কি আমরা এই অধ্যায়টা করেছিলাম? হ্যাঁ, আমরা এর আগে এই অধ্যায়গুলো একবার করে কমপ্লিট করেছি। এখন আমরা আবার কমপ্লিট করব ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা ধাপে ধাপে সবগুলো কমপ্লিট করব। সবাইকে যেটা করতে হবে, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে, এছাড়া আর কোনো আমাদের কাজ নেই। সবাইকে ক্লাসগুলো করতে হবে, কেমন? তাহলে আমি শুরু করে দিলাম। দেখো, মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। দেখো, ব্যবসায়িক মজুদ কাকে বলে? মজুদ জিনিসটা কি? দেখো, বিক্রয়ের জন্য, ভালো করে বুঝতে হবে, বিক্রয়ের জন্য। কার জন্য? বিক্রয়ের জন্য। দেখো, বিক্রয়ের জন্য যে পরিমাণ পণ্য মজুদ রাখা হয় তাকে ব্যবসায়িক মজুদ বলে। এই যে দেখো, মজুদ পণ্য 3 ধরনের হয়ে থাকে। একটু কমেন্ট করে জানাবেন, মজুদ পণ্য কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের। তাহলে মজুদ কাকে বলে? এই যে দেখো, বিক্রয়ের জন্য যে পরিমাণ পণ্য মজুদ রাখা হয় ওইটাকেই ব্যবসায়িক মজুদ বলে। তাহলে মজুদ পণ্য কয় ধরনের? 3 ধরনের। একটু কমেন্ট করে জানাবেন, মজুদ পণ্যটা কয় ধরনের? 3 ধরনের। 1, কাঁচামাল। 1 নম্বর কি? কাঁচামাল, পণ্য তৈরির উপকরণ হিসাবে যেটা ব্যবহার করি। 2, অর্ধ তৈরি পণ্য মজুদ, মানে আধা তৈরির পণ্য মজুদ, মানে একটা পণ্য অর্ধেক তৈরি করে রেখে দিলাম। 3, তৈরি মজুদ পণ্য, মানে সম্পূর্ণ পণ্যটা আমরা তৈরি করে রেখে দিলাম। এই 3 ধরনের পণ্য আমরা গুদামে মজুদ রাখি। তাহলে মজুদ পণ্য কয় ধরনের? 3 ধরনের। মজুদ পণ্য কয় ধরনের? 3 ধরনের। আমরা কয় ধরনের পণ্য মজুদ রাখি? 3 ধরনের পণ্য আমরা মজুদ রাখি। বুঝতে পারছেন? একটু কমেন্ট করে জানাবেন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছেন? একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। যারা জয়েন করে নেই তাদেরকে দ্রুত জয়েন করার জন্য একটু মেনশন দিয়ে দিবেন। হ্যাঁ, তাইলে মজুদ পণ্য কাকে বলে এবং মজুদ পণ্য কয় ধরনের এটা নিয়ে আমি আলোচনা করছি। বিক্রয়ের জন্য যে পরিমাণ পণ্য আমরা মজুদ রাখবো ওইটাকেই কিন্তু মজুদ পণ্য বলে, তাই না? তাহলে মজুদ পণ্য কয় ধরনের বলেন তো? মজুদ পণ্য কয় ধরনের? মজুদ পণ্য 3 ধরনের। মজুদ পণ্য কয় ধরনের?
তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। এই হচ্ছে এক, কাঁচামাল মানে পণ্য তৈরির উপকরণ। দুই, আধা মানে অর্ধ তৈরির পণ্য মজুদ। তিন, তৈরি মজুদ। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আমরা সবাই কি বুঝতে পারছি? বিষয়টা কি সবাই ক্লিয়ার হইতে পারছি? জানাবেন। এবার আসেন, যে জায়গায় পণ্যটা আমরা মজুদ রাখি ওই যে একটা বিন কার্ড থাকে। এই যে দেখেন বিন কার্ড, এই বিন কার্ড জিনিসটা কি দেখেন, গুদামে মাল রাখার প্রতিটি পাত্রে বা স্থানে মালের তালিকা সহ একটি কার্ড লাগানো থাকে, তাকে বিন কার্ড বলে। তাহলে বিন কার্ড কাকে বলে দেখেন, গুদামে মাল রাখার প্রতিটি পাত্রে বা স্থানে মালের তালিকা সহ একটি কার্ড লাগানো থাকে, তাকে বিন কার্ড বলে। তাকে কি বলে? বিন কার্ড বলে। এই জায়গা থেকে একটা এমসিকিউ 100% শিওর আমাদের পরীক্ষায় আসবে বিন কার্ড রিলেটেড। এই যে দেখেন 100% শিওর আমাদের বিন কার্ড রিলেটেড একটা এমসিকিউ আসবে। তাহলে আমরা ভালোভাবে পড়া উচিত। তাহলে বিন কার্ড কি? গুদামে মাল রাখার প্রতিটি পাত্রে বা স্থানে মালের তালিকা সহ একটি কার্ড লাগানো থাকে, তাকে বিন কার্ড বলে। তাকে কি বলে? বিন কার্ড বলে। বিন কার্ডে মালের মূল্য উল্লেখ থাকে না। বিন কার্ডে মালের মূল্যটা উল্লেখ থাকবে না। তাহলে উল্লেখ থাকবে কি? তালিকা। কি? মাল মজুদ, এটা উল্লেখ থাকবে। মাল ইস্যু, এটা উল্লেখ থাকবে। মালের উদ্বৃত্ত, এটা উল্লেখ থাকবে। এই জিনিসগুলো বিন কার্ডে উল্লেখ থাকে। তাহলে উল্লেখ থাকে না কি? উল্লেখ থাকে না হচ্ছে মূল্য। মূল্যটা উল্লেখ থাকে না। নরবিত থেকে আসবে, বিন কার্ডে কি উল্লেখ থাকে না? বিন কার্ডে কি উল্লেখ থাকে না? সেটা হচ্ছে মালের মূল্য উল্লেখ থাকে না। কি উল্লেখ থাকে? মালের মজুদ, ইস্যু, উদ্বৃত্ত, পরিমাণ, এই জিনিসগুলো উল্লেখ থাকে। এই জিনিসগুলো উল্লেখ থাকে। কেমন? আশা করি আমরা বিন কার্ড জিনিসটা বুঝতে পারছি। বিন কার্ড কি? গুদামে মাল রাখার প্রতিটি পাত্রে, প্রতিটি স্থানে পণ্যের তালিকা সহ, মালের সাথে একটা তালিকা সহ একটি কার্ড লাগানো থাকে। ওই কার্ডটাকে কি কার্ড বলা হয়? বিন কার্ড বলা হয়। বলো তো বুঝতে পারছি কিনা? বিন কার্ড বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাবা। বিন কার্ড কি বুঝতে পারছি? বিন কার্ড কি বুঝতে পারছি আমাকে একটু জানাবা। বিন কার্ড কি বুঝতে পারছি? বলো বিন কার্ড কি বুঝতে পারছি? আশা করি বিন কার্ড নিয়ে কারো কোনো সমস্যা নেই। এবার আসেন, এই বিন কার্ডের সুবিধা কয়টি? বিন কার্ডের সুবিধা 5টি। বিন কার্ডের সুবিধাও আছে, এই সুবিধাগুলো আমরা এখন আলোচনা করব। দেখো বিন কার্ডের সুবিধা কয়টি? 5টি। বিন কার্ডের সুবিধা কয়টি? 5টি। 1, মাল সংগ্রহে সাহায্য। 2, মাল নিয়ন্ত্রণের সুবিধা। 3, তথ্য সরবরাহ। 4, মজুদ রক্ষককে সাহায্য। 5, বিচ্যুতি নিয়ন্ত্রণের সাহায্য। এই 5টা হচ্ছে বিন কার্ডের সুবিধা। তাহলে বিন কার্ডের সুবিধা কয়টি? বিন কার্ডের সুবিধা কয়টি? 5টি। বিন কার্ডের সুবিধা কয়টি? 5টি। বিন কার্ডের সুবিধা কয়টি? 5টি। এই 5টা সুবিধা কি আমরা পারবো ইনশাআল্লাহ? বিন কার্ডের সুবিধা কয়টি? 5টি। বিন কার্ডের সুবিধা কয়টি? 5টি। 1, মাল সংগ্রহের সাহায্য, মাল নিয়ন্ত্রণের সুবিধা, তথ্য সরবরাহ, মজুদ রক্ষককে সাহায্য, বিচ্যুতি নিয়ন্ত্রণের সাহায্য। এই হচ্ছে বিন কার্ডের সুবিধা। বলো তো বিন কার্ডের সুবিধা পারবো কিনা? পারবো কিনা? এবার আসেন, মজুদ সংরক্ষণ পদ্ধতি 2টা। এইটা এমসিকিউ হিসাবে আসে। মজুদ সংরক্ষণ পদ্ধতি 2টা। আমরা যে পণ্যটা মজুদ রাখি এটা সংরক্ষণ করার পদ্ধতি কয়টা? 2টা। আমরা যে পণ্যটা মজুদ রাখি এটা সংরক্ষণ করার পদ্ধতি কয়টা? 2টা। এটাও কিন্তু এমসিকিউ হিসাবে অনেক সময় আসে। তাহলে মজুদ সংরক্ষণ পদ্ধতি কয়টা? 2টা। মজুদ সংরক্ষণ পদ্ধতি কয়টা? 2টা। মজুদ সংরক্ষণ পদ্ধতি কয়টা? 2টা। বলো বলো, মজুদ সংরক্ষণ পদ্ধতি কয়টা? 2টা। মুখস্থ। মজুদ সংরক্ষণের পদ্ধতি কয়টা? 2টা। 1, অবিরত বা নিত্য পদ্ধতি। অবিরত বা নিত্য পদ্ধতি। 2, কালান্তিক মজুদ পদ্ধতি। 1, অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি। 2, কালান্তিক মজুদ পদ্ধতি। অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি। 2, কালান্তিক মজুদ পদ্ধতি। এই কালান্তিক মজুদ পদ্ধতিতেই কিন্তু আমরা পণ্যদ্রব্যকে ক্রয় নামে লিখি। কি নামে লিখি? ক্রয় নামে লিপিবদ্ধ করি। পণ্যকে আমরা কি নামে লিপিবদ্ধ করি? ক্রয় নামে লিপিবদ্ধ করি। আর এই যে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে আমরা পণ্য যদি ক্রয় করি, ভালো করে বুঝেন, অর্থাৎ পণ্য ক্রয় রিলেটেড যাবতীয় সকল বিষয়কে মজুদ নামে লিখতে হয়। কি নামে লিখতে হয়? মজুদ নামে লিখতে হয়। যেমন পণ্য ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় পরিবহন, অর্থাৎ ক্রয় রিলেটেড, ক্রয়ের আত্মীয় স্বজন যা আছে
সবকিছু আমরা কি নামে লিখি? মজুদ নামে লিপিবদ্ধ করতে হয়। কি নামে লিপিবদ্ধ করতে হয়? মজুদ নামে লিপিবদ্ধ করতে হয়। আর কালান্তিক মজুদ পদ্ধতিতে আমরা এই পণ্যটাকে ক্রয় নামে লিপিবদ্ধ করে থাকি। কি নামে লিপিবদ্ধ করে থাকি? ক্রয় নামে লিপিবদ্ধ করে থাকি। তাহলে মজুদ সংরক্ষণ পদ্ধতি দুইটা, একটা হচ্ছে অবিরত পদ্ধতি আর একটা হচ্ছে কালান্তিক পদ্ধতি। একটা হচ্ছে নিত্য পদ্ধতি আর একটা হচ্ছে কালান্তিক পদ্ধতি। অবিরত পদ্ধতি যেই কথা, নিত্য পদ্ধতি একই কথা। অবিরত পদ্ধতি যেই কথা, নিত্য পদ্ধতি একই কথা। অবিরত পদ্ধতি যেই কথা, নিত্য পদ্ধতি একই কথা। কালান্তিক পদ্ধতি আরেকটা। এবার এই দুইটার সংজ্ঞাটা আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। বলেন তো বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? আমাকে একটু জানাবেন। এই জায়গায় যারা ক্লাসে আছেন সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? সবাই কি বুঝতে পারছেন? তাহলে মজুদ সংরক্ষণ পদ্ধতি কয়টা? দুইটা। একটা হচ্ছে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি আর একটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। একটা হচ্ছে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি আর একটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। এবার দেখেন অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি জিনিসটা কি। দেখেন অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি হচ্ছে প্রতিবার পণ্য ক্রয় এবং ব্যবহার বা বিক্রয়ের পর কাঁচামাল বা পণ্যের উদ্বৃত্ত মূল্য নির্ণয় করার নিয়মকে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি বলে। মানে অবিরত মজুদ পদ্ধতিটা হচ্ছে আমরা যতবার পণ্য ক্রয় করব, যতবার পণ্য বিক্রয় করব, এগুলো প্রতিদিনেরটা প্রতিদিনে করে ফেলতে হবে। তার মানে অবিরত মজুদ পদ্ধতিতে, অবিরত মজুদ পদ্ধতিতে আমরা প্রতিদিনেরটা প্রতিদিন করে ফেলবো। নিত্য নিত্য প্রতিদিন প্রতিনিয়ত আর কি। হ্যাঁ। আর কালান্তিক মজুদ পদ্ধতি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে, নির্দিষ্ট সময়ের পরে আমরা হিসাব করবো আর কি। এই যে দেখো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বছর শেষে বা কোনো নির্দিষ্ট সময় শেষে সকল মজুদের পরিমাণ বাহ্যিকভাবে গণনা ও ওজন করে পণ্যের মূল্য নিরূপণ করার প্রক্রিয়াকে কালান্তিক মজুদ পদ্ধতি বলে। মনে রাখবা কালান্তিক মজুদ পদ্ধতি মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা পণ্যের মূল্যের পরিমাণ জানতে পারি। আর নিত্য বা অবিরত মানে কি? যখন একটা তখন, তাৎক্ষণিক, তাৎক্ষণিক জানতে পারি, সঙ্গে সঙ্গে জানতে পারি। কালান্তিক সঙ্গে সঙ্গে না, কালান্তিক মানে একটা নির্দিষ্ট সময়ের পরে জানতে পারি। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? এই জায়গা থেকে একটা এমসিকিউ 100% আসার সম্ভাবনা রাখি। এই জায়গা থেকে যে আমরা কখন, আমরা কোন পদ্ধতিতে একটা নির্দিষ্ট সময়ের পরে মজুদ পণ্যের পরিমাণ জানতে পারি, নির্দিষ্ট সময়, কালান্তিক। যদি বলে তাৎক্ষণিক মজুদ পণ্যের পরিমাণ জানা যায় কোন পদ্ধতিতে? নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে। নিত্য বা অবিরত এটা তাৎক্ষণিক, প্রতিদিন, সঙ্গে সঙ্গে। আর কালান্তিক মজুদ পদ্ধতি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পর, একটা নির্দিষ্ট সময়ের পর আমরা জানতে পারি। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? একটু বলবেন বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন একটু জানাবেন প্লিজ। সবাই কি ক্লাসে আছেন? সবাই কি ক্লাসে আছেন একটু জানাবেন। সবাই কি ক্লাসে আছেন একটু জানাবেন। সবাই কি ক্লাসে আছেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে প্লিজ। আমি ক্লাসে আছি জি, টাকা আসছে, আমি ক্লাসে আছি। সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন বুঝতে পারছি কি আমরা। এবার দেখেন ক্রয় অধিযাচন পত্রটা কি? ক্রয় অধিযাচন পত্রটা কি একটু ভালো করে বুঝেন। ক্রয় অধিযাচন পত্র হচ্ছে, মনে করেন আপনি কোনো জিনিস ক্রয় করবেন, তো ক্রয় করার জন্য আপনাকে আগে একটা অ্যাপ্লিকেশন করতে হবে ক্রয় বিভাগের কাছে। কোনো প্রতিষ্ঠান কোনো কিছু যদি পারচেস করতে চায়, ক্রয় করতে চায়, তো ওইটা ক্রয় করার জন্য তাকে আনুষ্ঠানিকভাবে একটা অ্যাপ্লিকেশন করতে হয় ক্রয় বিভাগের কাছে। ওই যে অ্যাপ্লিকেশনটা, এটার নামই হচ্ছে ক্রয় অধিযাচন পত্র। এই যে দেখেন ক্রয় বিভাগের নিকট মাল ক্রয় করতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানোর জন্য একটি ফর্ম ব্যবহার করা হয়, তাকে ক্রয় অধিযাচন পত্র বলে। অর্থাৎ আমরা মাল ক্রয় করার জন্য বা কোনো কিছু ক্রয় করার জন্য আনুষ্ঠানিকভাবে একটা অনুরোধ করব, আর ওই অনুরোধটা করার জন্য একটি ফর্ম ব্যবহার করব, ওইটাকে বলা হয় ক্রয় অধিযাচন। ক্রয় অধিযাচন পত্রে মালের বিস্তারিত বর্ণনা উল্লেখ থাকে। ক্রয় অধিযাচন পত্রে
মালের বিস্তারিত বর্ণনা উল্লেখ থাকে, যেমন পরিমাণ, তারপরে কত তারিখের মধ্যে প্রয়োজন ইত্যাদি উল্লেখ থাকে। ক্রয় অধিযাচন পত্র পাওয়ার পর ক্রয় বিভাগ মাল ক্রয়ের অধিকার প্রাপ্ত হন। ক্রয় অধিযাচন পত্র পাওয়ার পর ক্রয় বিভাগ মাল ক্রয়ের অধিকার প্রাপ্ত হন। তাহলে বলেন তো এই ক্রয় অধিযাচন পত্রটা বুঝতে পারছেন কিনা? এই জায়গা থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে। দেখেন ক্রয় অধিযাচন পত্র বুঝতে পারছি কি? ক্রয় অধিযাচন পত্র আমরা কি বুঝতে পারছি? একটু কমেন্ট করে জানাবেন। ক্রয় অধিযাচন পত্র আমরা কি বুঝতে পারছি? ক্রয় অধিযাচন পত্রটা কি বুঝতে পারছি? একটু জানাবেন প্লিজ। ক্রয় অধিযাচন পত্রটা কি বুঝতে পারছি? ক্রয় অধিযাচন পত্রটা কি বুঝতে পারছি? একটু জানাবেন কি ক্রয় অধিযাচন পত্রটা কি আমরা বুঝতে পারছি? সবাই সবার জায়গা থেকে সুন্দর করে কমেন্ট করে জানাবেন যে আমরা ক্রয় অধিযাচন পত্রটা বুঝতে পারছি কিনা। আমরা যারা ক্লাসে আছি একটু লাইক দিয়ে জানিয়ে দিব যে আমরা ক্লাসে আছি। এবার আসেন ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ। দেখেন ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণের পদ্ধতি 4টা। এই জায়গা থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন হয়। ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ অর্থাৎ আমরা যে মালগুলো ইস্যু করে দিই মানে বিক্রয় করে দেই, ওই ইস্যুকৃত মাল বা বিক্রয়কৃত মালের মূল্যটা যে আমরা নির্ধারণ করব, ওইটা নির্ধারণ করার পদ্ধতি 4টা। কয়টা? 4টা। ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ করার পদ্ধতি কয়টা? 4টা। ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ করার পদ্ধতি কয়টা? 4টা। 1 ফিফো পদ্ধতি। ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই যে দেখো ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের পণ্য আগে যাবে। লিফো মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট, পরের পণ্য আগে যাবে। ওয়াম মেথড মানে কি? ওয়েটেড এভারেজ মেথড, ভারযুক্ত গড় পদ্ধতি। সাম মানে কি? সিম্পল এভারেজ মেথড, সরল বা সাধারণ গড় পদ্ধতি। এই 4টা পদ্ধতির মধ্যে আমরা শিখব 1 আর 3। কেমন? এবার দেখেন মনে করেন এটা একটা গুদাম ঘর। তো এই গুদাম ঘরে আমরা পণ্যগুলো সুন্দর করে সারি সারি ভাবে এভাবে সাজায় রাখছি। গুদামে সুন্দর করে আমরা কি করছি? পণ্যগুলো সাজায় রাখছি, রাইট? এবার আমি বিক্রি করার সময় যদি প্রথমে যেই পণ্যটা আগে ঢুকছে এটা যদি আগে বিক্রি করি, যে এটা, তাহলে এই পদ্ধতিটার নাম হবে ফিফো পদ্ধতি। কেন ফিফো পদ্ধতি? দেখেন এটা ঢুকছেও আগে, বিক্রয় হয়েছে আগে, অর্থাৎ আগে ঢুকছে আগে বাইর হয়ে গেছে গুদাম থেকে। এবার মনে করেন যে পণ্যটা সবার লাস্টে ঢুকছে, এই যে এটা কিন্তু সবার লাস্টে ঢুকছে। হ্যাঁ, তো এটা যদি আমি সবার আগে বিক্রি করি মানে নিচ থেকে আগে বিক্রি করি, তাহলে এটা হবে লিফো পদ্ধতি। লিফো মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে ঢুকছে ফার্স্টে বাইর হইছে, লাস্টে ঢুকছে ফার্স্টে বাইর হইছে। এই দুইটা বুঝতে পারছেন কিনা বলেন। এবার আসেন ওয়াম মেথড মানে কি? ওয়াম মানে ভারযুক্ত গড়। এই ওয়ামের কিন্তু একটা সূত্র আছে, এটা মনে রাখবেন। ওয়ামের একটা সূত্র আছে। সূত্রটা কি? এই যে দেখেন, মোট মূল্য, মোট মূল্য ভাগ মোট একক, অর্থাৎ মোট মূল্যকে মোট একক দ্বারা ভাগ করবেন। এটা হচ্ছে ওয়ামের সূত্র। মোট মূল্যকে মোট একক দ্বারা আমরা ভাগ করব। মোট মূল্যকে মোট একক দ্বারা আমরা কি করব? ভাগ করব। যেমন এই যে দেখেন মনে করেন আমি 5টা আম ক্রয় করছি 30 টাকা দিয়ে, আবার 6টা আম আমি ক্রয় করছি 30 টাকা দিয়ে। তাহলে একই জিনিস একবার আমি ক্রয় করছি 30 টাকা দিয়ে, আবার আমি 6 টাকা ধরে ক্রয় করছি। তাহলে আমি বললাম যেহেতু জিনিসটা এক, এটাকে এভারেজ করে ফেলো, গড় করে ফেলো। তো কিভাবে করব? প্রথমে আমি দেখব আমি মোট কত টাকার পণ্য ক্রয় করছি, 60 টাকা। কয়টা একক ক্রয় করছি মানে কয়টা আম ক্রয় করছি, 11টা। তাহলে এটাকে গড় করব কিভাবে? এই যে দেখো, মোট মূল্য ভাগ করব মোট একক দ্বারা। এবার দেখো তো ভাগ করলে কত আসে, এটা কিনা দেখো তো। তার মানে একটা আমের দাম কিন্তু এখন এটা। এই যে এটাই হচ্ছে ওয়াম, মানে আমি যে পণ্যগুলো ক্রয় করছি ভিন্ন ভিন্ন দর ছিল,
এই ভিন্ন ভিন্ন দরটাকে সরিয়ে আমি একটা দরে নিয়ে আসছি সবাইকে। এটার নামে হচ্ছে ওয়াম মেথড, ওয়েটেড এভারেজ মেথড, ওয়েটেড এভারেজ মেথড, ওয়েটেড এভারেজ মেথড। তার একটা সূত্র আছে, সূত্রটা কি? মোট মূল্যকে মোট একককে ভাগ করতে হবে, মোট মূল্যকে একক দ্বারা ভাগ করতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা, 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 একটু কমেন্ট করে জানাবা। তাহলে ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ পদ্ধতি কয়টা? 4টা। ফিফো পদ্ধতি, লিফো পদ্ধতি, ওয়াম মেথড, সাম মেথড। আমরা শিখবো ফিফো আর ওয়াম মেথড। কেমন? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমরা ওকে। এবার আসেন, মাল অধিযাচন পত্রটা কি? মাল অধিযাচন পত্রটা কি? এটা থেকে একটা এমসিকিউ আসবে। মাল অধিযাচন পত্র, মাল অধিযাচন পত্রটা কি? দেখেন, বিভিন্ন উৎপাদন অন্যান্য দ্রব্য সামগ্রী প্রদান করার জন্য যে গুদাম রক্ষকের নিকট প্রদান করার জন্য যে পত্র গুদাম রক্ষকের নিকট প্রেরণ করা হয় তাকে মাল অধিযাচন বা চাহিদা পত্র বলে। মাল অধিযাচন পত্র বা চাহিদা পত্র দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ মাল অধিযাচন পত্র, অতিরিক্ত মাল অধিযাচন পত্র। এমসিকিউটা কিভাবে হবে জানেন? এমসিকিউটা হবে মাল অধিযাচন পত্র কোথায় প্রেরণ করা হয়? গুদাম রক্ষকের নিকট প্রেরণ করা হয়। মাল অধিযাচন পত্র কোথায় প্রেরণ করা হয়? গুদাম রক্ষকের নিকট প্রেরণ করা হয়। বা কার কাছে সংরক্ষণ করা হয়? গুদাম রক্ষকের নিকট সংরক্ষণ করা হয়। মাল অধিযাচন পত্র ক্রয় প্রকার, মাল অধিযাচন পত্র দুই প্রকার, সাধারণ মাল অধিযাচন পত্র, অতিরিক্ত মাল অধিযাচন পত্র। জাস্ট এই জায়গা থেকে এতটুকু মাথায় রাখবা যে এই মাল অধিযাচন পত্রটা কে সংরক্ষণ করেন? গুদাম রক্ষণ, গুদাম রক্ষক। একটু কমেন্ট করে জানাবা, মাল অধিযাচন পত্র কে সংরক্ষণ করে? গুদাম রক্ষক। মাল অধিযাচন পত্রটা কে সংরক্ষণ করে? গুদাম রক্ষক। এবার আসেন, এই জায়গায় দুইটা লাইন আমরা একটু মনে রাখার চেষ্টা করব প্লিজ। একটা হচ্ছে সরবরাহকারীকে ফেরত মানে কি? ক্রয় ফেরত। সরবরাহকারী মানে হচ্ছে যাদের কাছ থেকে আমরা পণ্যটা ক্রয় করে আনি তাদেরকে সরবরাহকারী মানে পাওনাদার বলা হয় আর কি, তাদেরকে সরবরাহকারী বা পাওনাদার বলা হয়। তো সরবরাহকারীকে ফেরত মানে আমরা ক্রয় ফেরত মানে যাদের কাছ থেকে পণ্য আনছি পণ্যটা ফেরত দিয়ে দিছি। তাহলে সরবরাহকারীকে ফেরত যেই কথা, ক্রয় ফেরত একই কথা। সরবরাহকারীকে ফেরত যেই কথা, ক্রয় ফেরত একই কথা। ইস্যুকৃত ফেরত, কারখানা হতে ফেরত, এইগুলো হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে দেখেন, ইস্যুকৃত ফেরত, কারখানা হতে ফেরত, বিক্রয় ফেরত, এগুলো একই কথা। বলেন তো বুঝতে পারছি কিনা, বলেন তো বুঝতে পারছি কিনা, বলেন বুঝতে পারছি কিনা, বলেন তো বুঝতে পারছি কিনা, বলেন বুঝতে পারছি কি? এবার আসেন, এই যে এইটা কিন্তু সৃজনশীলের ক নম্বরে অনেক বেশি আসে। সমাপনী একক আমরা কিভাবে বাইর করব? এই যে দেখেন, সমাপনী একক আমরা কিভাবে বাইর করবো? এটা কিন্তু সৃজনশীলের ক নম্বরে অনেক বেশি আসে। দেখেন, সমাপনী একক বাইর করতে গেলে প্রথমে যেটা করতে হবে, প্রারম্ভিক মজুদ তার সাথে যোগ করব মোট ক্রয়। যতগুলো একক আমি ক্রয় করব সবগুলো যোগ করে দিব, তার থেকে বাদ দিব ক্রয় ফেরত যেটার দ্বারা পণ্যের পরিমাণ কমে যায়, তার সাথে বাদ দিব মোট ইস্যু বা বিক্রয়, এবার যোগ করব বিক্রয় ফেরত বা ইস্যুকৃত ফেরত, এবার বাদ দিব আমি ঘাটতি একক। বাদ দেওয়ার পর সবগুলো যোগ বিয়োগ করলে যেটা আসবে এটাই হচ্ছে সমাপনী একক। সমাপনী একক মানে মাস শেষে আমার প্রতিষ্ঠানে আরো কত একক আছে এটা বাইর করতে গেলে আমি কি করব? প্রথমে আমি লিখব প্রারম্ভিক এককটা, প্রারম্ভিক একক যেটা শুরুতে ছিল, তার সাথে যোগ করব মোট ক্রয়, যতগুলো একক আমি ক্রয় করছি তার থেকে বাদ দিব ক্রয় ফেরত। ক্রয় করার পর আমি যদি ফেরত দিয়ে দেই তার থেকে বাদ দিব ইস্যু বা বিক্রয়, যেগুলো আমি বিক্রি করে দিছি, গুদাম থেকে চলে গেছে। তারপরে আমি যোগ করব বিক্রয় ফেরত, মানে আমি বিক্রি করার পর আবার যদি আমার গুদামে ফেরত আসে তাহলে আমি সেটা যোগ করব। এবার সর্বশেষ আমি বাদ দিব ঘাটতি, বিনষ্ট, ঘাটতি বা বিনষ্ট, এটা বিয়োগ করব। বিয়োগ করার পর যেটা আসবে এটা হচ্ছে সমাপনী একক। এটা হচ্ছে কি? সমাপনী একক। আর এই সমাপনী এককটা কিন্তু সবচেয়ে বেশি সৃজনশীলের ক নম্বরে আসবে। বলেন তো সমাপনী একক বুঝতে পারছেন কিনা?
সমাপনী একক বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। সমাপনী এককটা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন প্লিজ। সমাপনী এককটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। মোহাম্মদ সজীব ধন্যবাদ, আপনি একদম লিখে দিয়েছেন। সমাপনী এককটা কি বুঝতে পারছি? সমাপনী এককটা কি বুঝতে পারছি প্লিজ? সমাপনী এককটা কি বুঝতে পারছি প্লিজ? একটু কমেন্ট করবেন কেমন। সবার টেস্টের রেজাল্ট কি দিয়েছে? টেস্ট পরীক্ষার রেজাল্ট কি দিয়েছে? ওকে, এবার আসেন ঘাটতি একক কিভাবে বাইর করব। দেখেন, সমাপনী একক বাইর করার সময় আমরা ঘাটতিটা বিয়োগ করছিলাম, এবার ঘাটতি বাইর করার সময় সমাপনী বিয়োগ করবো, আর বাদ বাকি সব এক থাকবে। এই যে দেখেন, প্রারম্ভিক উদ্বৃত্ত যোগ মোট ক্রয় বাদ ক্রয় ফেরত বাদ মোট ইস্যু বা বিক্রয় যোগ বিক্রয় ফেরত মাইনাস সমাপনী একক। তার মানে সমাপনী বাহির করতে বললে ঘাটতি বিয়োগ করতে হবে, আর ঘাটতি বাইর করতে বললে সমাপনী বিয়োগ করতে হবে। এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এই দুইটার যে কোনো একটা কিন্তু সৃজনশীলে চলে আসতে পারে। এই দুইটার যে কোনো একটা কিন্তু সৃজনশীলের পথে চলে আসতে পারে। বলেন তো বুঝতে পারছেন কিনা? এই দুইটার যে কোনো একটা কিন্তু সৃজনশীলের চলে আসতে পারে। জি, আমার বইটা ইনশাল্লাহ আপনারা 10 রমজান মানে 10 রমজানের আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা 7 রমজানে পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। এবার দেখেন, এই শর্তগুলো কি আমরা জানি? পণ্য ক্রয় বিক্রয়ের সাথে কিন্তু শর্ত জড়িত থাকে, যেমন 2/10 নিট 30। এই 30 মানে কিন্তু একটা দিন, এই 10 এটাও কিন্তু একটা দিন। এটার মানে হচ্ছে আমি যার কাছ থেকে পণ্যটা ক্রয় করছি, ভালো করে বুঝেন, আমি যার কাছ থেকে পণ্যটা ক্রয় করছি তাকে 30 দিনের ভিতরে টাকা পরিশোধ করতে হবে। এটা বাধ্য, আপনি 30 দিনের ভিতরে টাকা পরিশোধ করতে আপনি বাধ্য। এবার আপনি যদি 10 দিনের মধ্যে তাকে টাকা পরিশোধ করতে পারেন তাহলে সে আপনাকে 2% বার্তা দিবে। কয় পার্সেন্ট বার্তা দিবে? 2% বার্তা দিবে। আর এই বার্তাটা কিন্তু একটা নগদ বার্তা। তাহলে মনে রাখবেন, শর্তের সাথে যদি কোনো বার্তা থাকে তাহলে এটা কিন্তু নগদ বার্তা। শর্তের সাথে যদি কোনো বার্তা থাকে। এবার এরকম যদি কোনো এন্ট্রি থাকে FOB শিপিং পয়েন্ট, FOB শিপিং পয়েন্ট যদি লেখা থাকে, FOB এগুলো হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের শর্ত। FOB শিপিং পয়েন্ট যদি বলা থাকে তাহলে মনে রাখবেন পরিবহন খরচটা ক্রেতা বহন করবে। পরিবহন খরচটা কে বহন করবে? ক্রেতা বহন করবে। FOB শিপিং পয়েন্ট বলা থাকলে পরিবহন খরচটা কে বহন করবে? ক্রেতা বহন করবে। আর FOB ডেস্টিনেশন বলা থাকলে এই পরিবহন খরচটা বিক্রেতা বহন করবে। পরিবহন খরচটা বিক্রেতা বহন করবে। কে বহন করবে? বিক্রেতা। কে বহন করবে? বিক্রেতা। FOB ডেস্টিনেশন, FOB শিপিং পয়েন্ট বলা থাকলে পরিবহন খরচ ক্রেতা বহন করবে। আর FOB যেটাকে বলা হয় ফ্রি অন বোর্ড, ফ্রি অন বোর্ড মানে আপনি যে পণ্য ক্রয় বিক্রয় করলেন, এবার এই বহন খরচটা কে বহন করবে? কে বহন করবে? ক্রেতা নাকি বিক্রেতা? FOB শিপিং পয়েন্ট এটা যদি বলা থাকে তাহলে বুঝবেন যে পরিবহন খরচটা, পণ্যের পরিবহনটা ক্রেতা বহন করবে। আর FOB ডেস্টিনেশন যদি বলা থাকে তাহলে ধরে নেবেন পণ্যের পরিবহন খরচ বিক্রেতা বহন করবে। বলেন তো বুঝতে পারছেন কিনা? FOB মানে কি? FOB মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, ফ্রি অন বোর্ড। বলেন বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। প্লিজ একটু। পরিবহন খরচ একটা কে বহন করবে? ক্রেতা বহন করবে। আর না হয় কে বহন করবে? বিক্রেতা। তাহলে বিক্রেতা হইলে FOB ডেস্টিনেশন। FOB ডেস্টিনেশন মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, অর্থাৎ পণ্যের পরিবহন বিক্রেতা বহন করবে। আরেকটা হচ্ছে FOB শিপিং পয়েন্ট, এটা হচ্ছে ক্রেতা বহন করবে। ক্রেতা, ক্রেতা বহন করবে, ক্রেতা। এই জায়গা থেকে একটা MCQ 100% আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। বলেন তো টেস্ট পরীক্ষায় এই জিনিসগুলো কি পেয়েছিলেন আপনারা? আমি এখন যেগুলো আলোচনা করেছি এইগুলো কি আপনাদের টেস্ট পরীক্ষায় এই অধ্যায় থেকে MCQ আসছিল কি?
এমসিকিউ আমি এতক্ষণ পিছন থেকে যা আলোচনা করছি, এই যে বললাম যে এই জায়গা থেকে এমসিকিউ আসবে, ওই জায়গা থেকে আসবে, এইটা আসবে, ওইটা আসবে, আপনারা কি টেস্টে পেয়েছেন? যদি টেস্টে পেয়ে থাকেন তাহলে ধরে রাখেন আপনি বোর্ড পরীক্ষাও তার চেয়ে বেশি পাবেন ইনশাল্লাহ, তার চেয়ে বেশি পাবেন ইনশাল্লাহ। এবার আসেন, আমাদের মোটামুটি বেসিক যা ছিল সেটা আলোচনা করে দিছি। এবার এই জায়গায় আমি একটা সৃজনশীল প্রশ্নের নমুনা তুলে ধরছি যে এই অধ্যায় থেকে আপনি কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। এই যে দেখেন, কতে বলা থেকে ঘাটতি একক বাইর করো অথবা সমাপনী একক বাইর করো, তারপরে বলা থাকবে ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো অথবা বিক্রিত পণ্যের ব্যয়। এবার আসেন দেখেন, এই জায়গায় বলা থাকে মোট ক্রয়কৃত মালের পরিমাণ বাইর করো, আগের পণ্য আগে যায় বাইর করো, হ্যাঁ, ভারযুক্ত গড় পদ্ধতি বাইর করো। এইভাবে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসে। এবার আসেন, আমরা রাজশাহী বোর্ড 24 একটা অঙ্ক সমাধান করব ইনশাল্লাহ। আপনারা সবাই কি প্রস্তুত? আপনারা সবাই ক্লাসটা মনোযোগ সহকারে করবেন ইনশাল্লাহ। এই অধ্যায় থেকে 10 মার্ক তুলবই আমরা আজকে। এই অধ্যায় থেকে 10 মার্ক আমরা তুলবই। কয় মার্ক? 10 মার্ক আমরা পাবো ইনশাল্লাহ, নাকি? আচ্ছা, এবার দেখেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনাদের বন্ধু বান্ধব যারা শেষ সময়ে ভর্তির জন্য ছোটাছুটি করতেছে তাদেরকে আমাদের এই কোর্সের কথাটা বলে দিবেন। মনে রাখবেন, আপনি যদি 5টা বন্ধু বান্ধব আমার এই কোর্সে ভর্তি করাইতে পারেন তাহলে আমার তরফ থেকে আপনার জন্য একটা স্পেশাল গিফট থাকবে। কি চান আপনি আমার কাছে সেটা জানাবেন। আমার কাছে যদি ভর্তি করান, 5 জন ভর্তি করানোর পর আপনি বলবেন স্যার 5টা ফ্রেন্ড আমি ভর্তি করিয়েছি, শিক্ষার্থী, এই নেন এবার আমাকে একটা গিফট দেন, তাহলে আমি আপনাকে একটা স্পেশাল গিফট দেব ইনশাল্লাহ। ওয়াদা দিলাম, এই যে কথাটা রেকর্ড যান। ইনশাল্লাহ লাগাতার এখন এমসিকিউ আমরা এমসিকিউ আলোচনা করব, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ আলোচনা করব। আমার যে নতুন বইটা আসতেছে ওই বইয়ের ভিতরে ইনশাল্লাহ 16 থেকে 24 পর্যন্ত সকল এমসিকিউ আমি দিছি। এবার সকল এমসিকিউ গুলো আমি দিছি 16 থেকে 24 পর্যন্ত, এবং 10টা সৃজনশীল প্রশ্ন দিছি গুরুত্বপূর্ণ, এর ভিতরে 5টা প্রশ্ন সমাধান সহ, এবং 15টা করে বিগত বছরের বোর্ড দিছি, ইউনিভার্সিটি কোশ্চেন দিছি। 15টা করে বিগত বিশ্ববিদ্যালয়ে এই অধ্যায় থেকে কেমন কোশ্চেন আসছে আমি 15টা করে দিছি, এবং প্রত্যেকটা পত্রে 5টা করে মডেল টেস্ট দিছি। মডেল টেস্ট 5টা করে, টোটাল 10টা। প্রথম পত্রে 5টা, দ্বিতীয় পত্রে 5টা, 10টা মডেল টেস্ট দিছি ইনশাল্লাহ পরিপূর্ণভাবে এই বইটা। এবং এটার ভিতরে সপ্তম অধ্যায়ের উৎপাদন ব্যয়টাও অ্যাড করে দিছি, সিকিউ এমসিকিউ সবকিছু অ্যাড করে দিছি। কেমন? আসেন, এবার আমরা রাজশাহী বোর্ড 24 যাদের কাছে নাই একটু স্ক্রিনশট দেন। রাজশাহী বোর্ড 24 যাদের কাছে নাই আপনারা একটু স্ক্রিনশট দেন। রাজশাহী বোর্ড 24 যাদের কাছে নাই আপনারা একটু স্ক্রিনশট দিবেন প্লিজ। রাজশাহী বোর্ড 24 যাদের কাছে নাই আপনারা একটু স্ক্রিনশট দিবেন। দিয়েছেন কি? স্ক্রিনশট দিয়েছেন কি? বইটা পাবেন আপনি 7 রমজানের মধ্যে ইনশাল্লাহ। যারা বই নিতে চান ইনশাল্লাহ আপনার হৃদয়ের সাথে যোগাযোগ করে আপনি প্রি অর্ডার করতে পারেন। ধন্যবাদ ফাহিম সাদিক। ক নম্বর প্রশ্ন, এই যে দেখেন, মাসের শেষে ঘাটতি এককের পরিমাণ বাইর করো। এই জায়গায় একটা কমন কথা আমি বলে দিই, যদি কোনো সৃজনশীল প্রশ্নে সমাপনী একক থাকে, এই যে দেখেন সমাপনী একক, যদি কোনো সৃজনশীল প্রশ্নে মানে উদ্দীপকে সমাপনী একক থাকে তাহলে ওই প্রশ্নটার ক নাম্বারটা সবসময় ঘাটতি একক বাইর করতে বলে। কি একক বাইর করতে বলে? ঘাটতি একক বাইর করতে বলে। তাহলে চলেন আমরা ঘাটতি এককটা বাইর করব। আমরা ঘাটতি এককটা বাইর করব। বিশ্বাস করেন, ধৈর্য ধরে যদি লেগে থাকতে পারেন আমাদের সাথে, আপনার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। আপনাদের বিগত যারা আমাদের কাছে পড়ে গেছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করেন কথাটা, আপনার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। শুধু একাডেমিক না, এডমিশন পর্যন্ত আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। জাস্ট লেগে থাকবেন, যেটা বলবো সেটা অনুসরণ করবেন, আর কিচ্ছু করা লাগবে না। আমরা বিজ্ঞাপনে বিশ্বাসী না। এবার দেখেন গড়টা আমি কিভাবে করব।
বিবরণ একক একক, এই জায়গায় টাকা লিখবেন না, বিবরণ একক একক। তাহলে আমরা বাইর করব ঘাটতি একক। কি একক বাইর করব? ঘাটতি একক। তাহলে মাত্রই তো আমি আলোচনা করলাম যে এই ঘাটতি এককটা আমরা কিভাবে বাইর করব। এই ঘাটতি এককটা বাইর করতে গেলে প্রথমে প্রারম্ভিক এককটা আমি লিখব। প্রারম্ভিক একক। এবার আপনি দেখে নেন প্রারম্ভিক একক কত। এই যে দেখেন প্রারম্ভিক একক 700, লিখেন এই 700। এবার তার সাথে যোগ করেন মোট ক্রয়। যতগুলো একক আমরা ক্রয় করছি সবগুলো যোগ করবেন। যতগুলো একক আমরা ক্রয় করছি, যতগুলো একক আমরা ক্রয় করছি সবগুলো যোগ করবেন। এই যে দেখেন কাঁচামাল ক্রয় 1200, তারপরে আর ক্রয় করছি এই যে 800, 2000 আর ক্রয় করি নেই, তাহলে 2000 ক্রয় করছি আমরা, রাইট? তাহলে আমরা এই জায়গায় লিখবো 1200 আর 800 কয় হাজার? 2000। এবার তার থেকে আমি বাদ দিব ক্রয় ফেরত। এই যে দেখেন এই জায়গায় একটা ফেরত আছে কিন্তু, ক্রয় ফেরত। ওই যে সরবরাহকারীকে ফেরত, সরবরাহকারীকে ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, সরবরাহকারীকে ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। এই যে দেখেন সরবরাহকারীকে ফেরত 100 একক, তাহলে 100 একক বাদ দিব আমরা। এবার আসেন তার থেকে বাদ দিব মোট ইস্যু বিক্রয়। মোট ইস্যু বা বিক্রয়, এই যে দেখেন মোট ইস্যু বা বিক্রয়, এই যে দেখেন কোথায় আছে, এই যে কারখানা ইস্যু 900, কারখানা ইস্যু 1500, 2400, টোটাল 2400 আমরা ইস্যু করছি, রাইট? তাহলে এই যে দেখেন মোট ইস্যু 900 আর 1500, 2400 থাকবে কত? 200। এবার তার থেকে বাদ দিব সমাপনী একক। সমাপনী একক কত? 150, বাদ দিলে থাকবে কত? 50। এই 50 হচ্ছে ঘাটতি। বলেন ঘাটতি এককটা বুঝতে পারছেন কিনা? 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 আমরা যতটুকু পেড বেসে সার্ভিস দেই, এই সার্ভিস অন্য কেউ দিবে না। অন্য কোনো প্রতিষ্ঠান আমাদের থেকে সে বিজ্ঞাপন বেশি করতে পারে, তাদের আয়োজন বেশি হইতে পারে, তাদের দেখানোটা বেশি হতে পারে, তাদের আনুষ্ঠানিকতা বেশি হইতে পারে, কিন্তু সার্ভিসের দিক দিয়ে আমি হলফ করে বলতে পারবো পেড বেসে হ্যাঁ আমরা 2-1টা ক্লাস মিস যায়, মাঝে মধ্যে ক্লাস 2-1টা মিস যায়, তার মানে এই না যে আমরা একেবারেই ক্লাস নিই না। 2-1টা ক্লাস এদিক হইতেই পারে, আমি অসুস্থ থাকতেই পারি। এই জন্য আমি বলবো যে আমরা যতটুকু সার্ভিস দিব এটা 100% পিওর সার্ভিস পাবা। যেটা বলবো সেটা বাস্তবায়ন করে দেখাবো, কিন্তু বলবো একটা করবো আর একটা, এই স্বভাব আমাদের মধ্যে নাই। এবার দেখেন খ, ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। এবার আসেন ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে বলছে, তাহলে আমরা কিভাবে করব? এই যে দেখেন প্রথমে আমরা একটা সক তৈরি করে নিব, ভালো করে বুঝবেন। প্রথমে আমি একটা সক তৈরি করে নিব, খুব ভালো করে বুঝবেন প্লিজ। ওকে, সকটা কিভাবে করতেছি একটু দেখেন। ওকে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, মনোযোগী হবেন। প্রথমে তারিখ, তারপরে বিবরণ,
তারপরে মাঝখান দিয়ে এভাবে একটা ঘর টানবেন। একটু এবার এটাকে 3টা করে ফেলবেন। এবার প্রত্যেকটাকে আবার মাঝখান দিয়ে আমি আরো একটা করে করব। কেমন? প্রত্যেকটাকে আমি আবার মাঝখান দিয়ে একটা করে করব। দেখেন আশা করি সবাই গড়টা বুঝতে পারছেন। এবার আমরা গড়টা ফিল আপ করে নিব। কেমন? একটু খেয়াল করেন। তারিখ, বিবরণ, এই গড়টার নাম দিব আমি ক্রয় অথবা প্রাপ্তি। এই গড়টার নাম দিব আমি ইস্যু অথবা বিক্রয়। এই গড়টার নাম দিব আমি উদ্বৃত্ত। এবার এই ভিতরে আমি লিখব একক, দর, টাকা। এভাবে আমি লিখব একক, দর, টাকা। একক, দর, টাকা। এই জায়গায় আমি লিখব একক, দর, টাকা। বলেন তো শখটা বুঝতে পারছেন কিনা? বলেন তো শখটা বুঝতে পারছেন কিনা? এবার এটা কি পদ্ধতি করতেছি আমরা? ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতি অর্থাৎ আগের পণ্য আগে যাবে, আগের পণ্য আগে যাবে। এবার এই জায়গায় 3টা লাইন আপনাকে লিখতে হবে। একটা হচ্ছে সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমায়েশ মাত্রা। এই পাশে মানে ডান পাশে 3টা লাইন, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমায়েশ মাত্রা। এই পাশে 3টা লাইন আপনি লিখবেন। 3টা লাইন কি? মালের বিবরণ, কোড নং, বিন নং। মালের বিবরণ, কোড নং, বিন নং। ওকে, এবার আসেন আমরা অঙ্কটা শুরু করব। অঙ্কটার শুরুতে আমরা সাল লিখব 2023, মাস হচ্ছে জুলাই। জুলাইয়ের 1 তারিখে কি বলছে? প্রারম্ভিক উদ্বৃত্ত 700 একক 10 টাকা ধরে, তাই না? এবার দেখেন এটা কিভাবে ফিল আপ করতে হবে। সালটা লিখবেন 2023, জুলাই 1, প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত, উদ্বৃত্তের গড় কোনটা? উদ্বৃত্তের গড় কিন্তু এটাই, যে এই পাঁচটা। তাহলে এককের গড়ে এককটা লিখবেন। কত একক? 700। দর কত? 10 টাকা। তাহলে কত হইল? 7000। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? এটা শেষ হওয়ার পর আমাদের কাজ হবে এইভাবে একটা দাগ দিয়ে দিব আমরা। ওকে, ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এবার আসেন আমরা 2 নম্বর এন্ট্রিটাতে চলে যাই। 2 নম্বর এন্ট্রিটা কি বলছে দেখেন। 3 তারিখ আর কি, কাঁচামাল ক্রয় একক প্রতি 12 টাকা, 1200 একক। তাহলে এটা আমরা বসাবো। এই যে ক্রয় করছি 3 তারিখ, তাহলে আমরা বিবরণী লিখবো ক্রয় 1200 একক। তাহলে এককের ঘরে লিখবো 1200, 12 টাকা, তাহলে হবে 14,400। 14,000 কত? 400। এবার আমি কি করব জানো? এইটা কিন্তু আমার উদ্বৃত্তের ঘরে চলে আসবে।
এই যে আমি যে ক্রয় করছি, ক্রয় করার কারণে আমার গুদামে কিন্তু পণ্যের পরিমাণ বাড়ছে। তো এটা এখন কোথায় চলে আসবে? উদ্বৃত্তের ঘরে। তো উদ্বৃত্ত আগে যেটা আছে, গুদামে আগে যেটা আছে সেটা নিচে নামাবো। নামানোর পরে নতুন করে যেটা ক্রয় করছি সেটা আমি লিখবো। এই যে দেখো, এইভাবে সুন্দর করে সাজায় রাখতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? তারপরে এটা শেষ হয়ে গেলে এইভাবে আমরা একটা দাগ দিয়ে দিব। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? জি, আমি বিবরণের ঘরে যেভাবে লিখতেছি এভাবে লিখে ফেলবা। 7, কারখানায় ইস্যু 900 একক। এবার রেঞ্জের একটু মনোযোগ দিয়ে বুঝো। কারখানায় ইস্যু করছি 900 একক, তাহলে আমরা এই জায়গায় লিখবো ইস্যু 900 একক। তো আমরা যে পদ্ধতিটা করতেছি এটা কিন্তু ফিফু পদ্ধতি। এটার মানে হচ্ছে আগের পণ্যটা আগে বিক্রি করতে হবে। তো আমার গুদামে আগে আছে কত? 700। এই যে দেখেন এইটা, তারপরে আছে এটা। তো আগে আমার কাছে যেটা আছে ওইটা আগে বিক্রি করতে হবে। এই যে দেখেন, তাহলে এই 700 আমি আগে বিক্রি করব। আমি ওনাকে কিন্তু একসাথে 900 একক দিতে পারবো না। এই যে দেখেন, তাহলে আমি দিছি কত? 700, আরো দিতে হবে কত? 200। এই 200 কিন্তু এটা থেকে যাবে। তো এটার দর কিন্তু 12, তাহলে এই জায়গায় লিখতে হবে 12, 2400 হবে। এবার এটা কিন্তু আর আমার কাছে নাই, এটা বিক্রি হয়ে গেছে। এই 1200 থেকে দিয়ে দিছি 200, তাহলে আর আছে কত? 1000। 12,000। দেখেন বুঝতে পারছেন কিনা? বলেন তো এই এন্ট্রিটা কি বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? এবার এটা শেষ হয়ে গেছে। এটা শেষ করার পর আমার কাজ হবে একটা দাগ দিয়ে দেওয়া হবে। দাগ দিয়ে তার জেটটা বাইর করে ফেলা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? তারপরে দেখো, তারপরে কি বলছে দেখো, কাঁচামাল ক্রয় একক প্রতি 15 টাকা, 800 একক। ওকে, ক্রয় 800 একক, 15 টাকা। তাহলে 800 কে 15 দ্বারা গুণ দাও। 800 কে 15 দ্বারা গুণ দাও। গুণ দিলে কত আসবে? বাহির করো। আসবে 12,000। তাহলে এই জায়গায় লিখো 12,000। এবার গুদামে তোমার কাছে যেটা আছে এটাকে নিচে নামাবা। তারপরে নতুন করে যেটা ক্রয় করছি সেটা নিচে লিখবো। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা, একটু জানাবা। বলো বুঝতে পারছো কিনা? এর পরের এন্ট্রিটা কি বলছে দেখো। ও, এই জায়গায় 14,400 হবে না? ওকে, লিখে দিলাম 14,400। ওকে ফাইন। এবার আসেন তারপরের এন্ট্রিটাতে আমরা চলে যাই। তারপরের এন্ট্রিটা কি বলছে যে দেখেন 18। হ্যাঁ, কারখানায় ইস্যু 1500 একক। কারখানায় ইস্যু করছি আমরা 1500 একক। দেখেন, কারখানায় ইস্যু করছি আমরা 1500 একক। তো এই যে আমরা কারখানায় ইস্যু করলাম 1500, আমার প্রথম সারিতে আছে কত? 1000,
তারপরে আছে 800, তাহলে এই 1000 আমাকে আগে দিতে হবে। তাহলে আরো দিতে হবে 500, এই 500 কিন্তু যাবে এটা থেকে। তাহলে এবার আসেন, এই 500 কে 15 দ্বারা গুণ দেন, 500 কে 15 দ্বারা গুণ দিলে কত হবে? 7500। তাহলে আর থাকবে কত? 300। 15 দিয়ে গুণ দেন, 4500। বলেন তো ঠিক আছে কিনা? বলেন তো ঠিক আছে কিনা? এখন এখন বলেন বুঝতে পারছেন কিনা? এখন বলেন বুঝতে পারছেন কিনা? এরপরে আসেন, এর পরের প্রশ্নটা কি বলছে দেখেন। এর পরের প্রশ্নটা 25 তারিখ সরবরাহকারীকে ফেরত 100 একক, জুলাইয়ের 12 তারিখে তুমি যেটা ক্রয় করছিলাম, অর্থাৎ সরবরাহকারীকে ফেরত মানে কি ফেরত? ক্রয় ফেরত। এই যে দেখো, এই যে দেখো, আমরা ক্রয় ফেরত এই জায়গায় লিখবো ক্রয় ফেরত। সরবরাহকারীকে ফেরত মানে কি ফেরত? ক্রয় ফেরত। আচ্ছা, ক্রয় ফেরতের ফলে পণ্যের পরিমাণ কি বাড়বে না কমবে? কমবে। কমলে কার ঘরে? ইস্যুর ঘরে। আর বাড়লে কার ঘরে? ক্রয়ের ঘরে। তাহলে কত একক ফেরত দিছি? 100। ওই যে 12 তারিখে যে ক্রয় করছিলাম, এই যে 12 তারিখ, 12 তারিখের দর ছিল কত? 15। তাহলে এই জায়গাও দেখো দর 15 মিল আছে, সমস্যা নেই। তাহলে আমরা লিখলাম এই জায়গায় 15, তাহলে আসবে কত? 1500। তাহলে আমার গুদামে আর থাকবে কত? 200, কারণ 300 থেকে ফেরত 100 দিয়ে দিছি। 15 টাকা দর, আর থাকবে 3000 টাকা। এবার দেখো বুঝতে পারছো কিনা? এবার দেখো তো বুঝতে পারছো কিনা এটা? এবার দেখো তো বুঝতে পারছো কিনা? 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 এর পরের এন্ট্রিটা বলছে দেখো, এই জায়গায় সমাপনী কাঁচামালের মজুদ 150। সমাপনী কাঁচামালের মজুদ মানে কি জানো? উত্তরটা তারা বাহির করে দিয়ে দিছে, অর্থাৎ তোমার অঙ্কের উত্তর তারা বাহির করে রাখছে। সমাপনী কাঁচামালের মজুদ 150 মানে যদি সমাপনী কাঁচামাল থাকে, এইটা কিন্তু আর তুমি লিখতে পারবে না, এটাই উত্তর। তার মানে মাস শেষে তোমার কাছে 150 একক থাকতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একক হচ্ছে 200, তারা বলছে আমার কাছে থাকবে কত? 150। যার কারণে আমরা কতই কিন্তু ওই যে সমাপনী একক দেওয়ার কারণে আমরা ঘাটতি এককটা বাইর করে নিছি। তার মানে সমাপনী একক যদি থাকে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ঘাটতি এককটা বাহির করে নিতে হবে। এই যে দেখো, যেটা আমি কত বাইর করছি, ঘাটতি কত একক? 50। ঘাটতির ফলে পণ্যের পরিমাণ কমে যায়, এই জন্য এটা ইস্যুর করে বসবে। দর কত? 15, তাহলে হবে 750। তাহলে আর থাকবে কত? 150। 15 দিয়ে গুণ দিতে হবে, তাহলে হবে 2250। এই হচ্ছে আমার প্রশ্নের উত্তর। এই যে দেখো, উত্তর কিন্তু তারা প্রশ্নে দিয়ে দিছি। এই যে দেখো, উত্তর তারা প্রশ্নে দিয়ে দিছি, উত্তর তারা প্রশ্নে দিয়ে দিছে। এই যে এইটাই উত্তর। এই যে দেখছো, সমাপনী, আর এটা হচ্ছে টাকা। এই যে সমাপনী হচ্ছে 150 একক, তার মূল্য হচ্ছে 2250। এটাই হচ্ছে ফিফু পদ্ধতি। বলেন বুঝতে পারছেন কিনা? অর্থাৎ যদি প্রশ্নের সমাপনী একক থাকে, যদি প্রশ্নের সমাপনী একক থাকে, তাহলে সব সময় এই বিবরণের ঘরে কি লিখবেন? ঘাটতি কথাটা লিখবেন। যদি প্রশ্নের সমাপনী থাকে, সবসময় এই জায়গায় ঘাটতি লিখতে হবে, কারণ সমাপনী মানে কিন্তু উত্তরটা। সমাপনী মানে কি? উত্তরটা। তার মানে আমাকে মাসের শেষে এই যে এককের ঘরে, মানে উদ্বৃত্তের এককের ঘরে সমাপনী একক যেটা বলছে সেটা থাকতে হবে। এই যে 150 আমাকে রাখতে হবে। তো আমার এই জায়গায় ছিল 200, তারা বলতেছে থাকবে হচ্ছে 150, তাহলে ব্যবধান কত? 50। ওই 50 হচ্ছে ঘাটতি, যেটা আমি কতে বাহির করে নিছি। আর এই ঘাটতিটা কার ঘরে বসবে? ইস্যুর ঘরে বসবে। কার ঘরে বসবে? ইস্যুর ঘরে বসবে। এবার দেখেন গ নাম্বার, ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। এবার বলছে সেম প্রশ্নটাই ভারযুক্ত
গড় পদ্ধতিটা। একজনে বলে 25 তারিখেরটা বুঝে নেই। ভাই 25 তারিখেরটার মানে কি? 25 তারিখের মানে হচ্ছে সরবরাহকারীকে ফেরত। সরবরাহকারীকে ফেরত মানে কি? ক্রয় ফেরত। মানে তুমি যে ক্রয় করছিলা ফেরত দিয়ে দিছো। ওই যে 12 তারিখে 800 একক ক্রয় করছো 15 টাকা কইরা, এর মধ্য থেকে 100 ফেরত দিয়ে দিছো। তো ফেরত দিলে পণ্যের পরিমাণ কি বাড়ে না কমে? অবশ্যই কমে যায়। তো কমলে তুমি কি করবা? ইস্যুর করে লিখবে এই যে 100, দর কত? 15। বা এই জায়গায় লক্ষ্য করো, দর কত? 15। তাহলে লিখো 15। 100 সাথে 15 গুণ দাও, 1500। এবার গুদামে ছিল কত? 300, ফেরত দিয়ে দিছো কত? 100, আর আছে কত? 200, দর কত? 15। 200 সাথে 15 গুণ দাও, 3000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? না, লাস্টে সমাপনী থাকলে এই জায়গায় সমাপনী কথাটা লিখা লাগে না। সমাপনী থাকলে সমাপনীটা লিখা লাগে না। সমাপনীর পরিবর্তে ঘাটতি লিখতে হবে, ঘাটতি। সমাপনী তো উত্তর, সমাপনী তো উত্তর, তো উত্তরটা তারা দিয়ে দিছে, আমি উত্তরটা এই জায়গায় লিখছি, তাই ঘাটতি লিখতে হবে এই জায়গায়। সমাপনী থাকলে ঘাটতি লিখতে হবে ভাই, মেহেদী হাসান ভাই, সমাপনী থাকলে ঘাটতি লিখতে হবে, ঘাটতি। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। আর তাও যদি বুঝতে না পারেন তাহলে বইলেন। ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে বলছে, তাহলে সেম ভাবে আমরা একটা ঘর তৈরি করে নিব। আসেন, প্রথমে তারিখ, তারপর বিবরণ, তারপরে মাঝখান দিয়ে আমরা একটা ঘর টানবো। তারপরে এটাকে আমরা কয়টা করব? 3টা। এবার প্রত্যেকটাকে মাঝখান দিয়ে আবার 3টা করে ফেলবা। বলো শখটা কি বুঝতে পারছো? শখটা কি বুঝতে পারছো? বিবরণ। এবার এই ঘরটার নাম লিখবো আমরা কি? ক্রয় অথবা প্রাপ্তি। এবার এই জায়গায় আমরা লিখবো কি? একক, দর, টাকা। এবার খেয়াল করো, এই ঘরটার নাম আমি লিখবো কি? ইস্যু অথবা বিক্রয়। একক, দর, টাকা। এই ঘরটার নাম দেব কি? উদ্বৃত্ত। একক, দর, টাকা। তাহলে এবার আমরা যে পদ্ধতিটা করব এটার নাম কি?
ওয়াম মেথড, ভারযুক্ত গড়। হ্যাঁ, আর এই জায়গায় তিনটা জিনিস লিখবো, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরম্যাশ মাত্রা। এই জায়গায় লিখবো তিনটা, এই জায়গায় তিনটা লিখবো। সে তিনটা কি কি? মালের বিবরণ, কোড নং, বিন নং। এবার দেখো, এই জায়গায় আমরা সালটা লিখব, তারপরে মাসের নামটা লিখব। 1 তারিখে কি ছিল? প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল। প্রারম্ভিক উদ্বৃত্ত কত একক? প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 700 একক। তাহলে এককের ঘরে আমি লিখবো 700। দর ছিল কত? 10। তাহলে 7000। ওকে ফাইন, শেষ। এটা শেষ হওয়ার পর আমরা একটা দাগ দিয়ে দিব। এটা শেষ হবার পর সঙ্গে সঙ্গে আমরা একটা কি করব? দাগ দিয়ে দিব। দেওয়ার পর আমরা 2 নম্বর এন্ট্রিটাতে চলে যাব। দেখেন, মানে তারিখ 3, কাঁচামাল ক্রয় প্রতি একক 12 টাকা দরে 1200 একক আমরা কাঁচামাল ক্রয় করছি, রাইট? এই যে দেখো, তাহলে আমরা এই জায়গায় লিখব ক্রয়, একক কত? 1200, 12 টাকা কত? 14400। এবার আমি কি করব? দেখো, যেহেতু এটা ভারযুক্ত গড়, এবার আমাকে যেটা করতে হবে, এই যে দেখো, আমি সবগুলো একসাথে করে ফেলবো, একসাথে করব। এই যে আমার একক গুদামে কত আছে? 700, এই জায়গায় কত? 1200। তাহলে আমার টোটাল একক হইল কত? 1900। এবার দেখো, 700-র দাম ছিল 7000, 1200-র দাম 14400, তাহলে 21400। এবার এটা হইছে মোট মূল্য, এটা হইছে মোট একক। এবার মোট মূল্যকে একক দ্বারা ভাগ করো, মোট মূল্যকে একক দ্বারা ভাগ করো। ভাগ করলে কত আসে বলো তো? তার মানে 21400 ভাগ করো তোমরা, ভাগ 1900, তাহলে আসবে 11.26। কত আসবে? 11.26। এই যে দেখছো, এটাই হচ্ছে ভারযুক্ত গড়। নতুন করে কিন্তু একটা দর চলে আসছে। যতবার পণ্য ক্রয় করব ততবার নতুন করে একটা দর চলে আসবে। আমি যতবার পণ্য ক্রয় করব ততবার নতুন করে একটা দর কিন্তু চলে আসবে। আমি যতবার পণ্য ক্রয় করব ততবার নতুন করে একটা দর চলে আসবে। এটার নামে হচ্ছে ভারযুক্ত গড়। এটার নামে হচ্ছে কি? ভারযুক্ত গড়। তারপরে 7 তারিখ, কারখানায় ইস্যু 900 একক, কারখানায় ইস্যু 900 একক। তাহলে এই যে দেখো, ইস্যু, তাহলে ইস্যুর গড় কত? এই যে, এবার আমি 900 একসাথে দিয়ে দিতে পারবো, কারণ আমার এই জায়গায় কিন্তু 1900 আছে। এবার দর কত? 11.26। তো এই 900-কে তুমি 11.26 দ্বারা গুণ দাও, তাহলে আসবে কত? 10,136। না লিখে আমি 37 লিখবো, যেহেতু দশমিকের পরে আছে। দশমিকের পরে কত আছে দেখো? 8 আছে, এর জন্য আমি 1 বাড়িয়ে লিখছি। এবার এই 1900 থেকে দিয়ে দিচ্ছি 900, আর আছে কত? 1000। 11.26। এবার এই 1000-কে 11.26 দ্বারা গুণ দাও, তাহলে আসবে 11,260। দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা? আমরা চাইলে এই জায়গায় আরেকটা কাজ করতে পারতাম। এই টাকা থেকে এই টাকাটা বিয়োগ করার পর যেটা থাকতো এটা এই জায়গায় লিখতাম। তো ভারযুক্ত গড়ের ক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্ট 2-1 কিন্তু এদিক সেদিক হইতে পারে।
এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, কারণ দশমিকের কারণে 2-1 নাম্বার এদিক সেদিক হইতে পারে, মানে গরমিল থাকতে পারে। কেমন? যেমন আমি যদি এই টাকা থেকে এই টাকাটা বিয়োগ করে এই জায়গায় বসাইতাম, তখন কিন্তু এইটা আসতো না, হয় একটু কম বা বেশি আসতো। তখন এটা নিয়ে কিন্তু মন খারাপ করার কিছু নেই যে আমার অঙ্ক মনে ভুল হয়ে গেছে। না, অঙ্ক তোমাদের ঠিকই আছে, এটা নিয়ে তোমরা চিন্তা করো না, তুমি অঙ্কটা নিয়ম মাফিক করে যাও। তারপরে আসো 12 তারিখ, কাঁচামাল ক্রয় প্রতি একক 15 টাকা করে 800 একক কাঁচামাল ক্রয় করছি আমরা 12 তারিখ। এই যে 800 একক 15 টাকা দর, ক্যালকুলেশন করলে আসবে 12,000 টাকা। এবার এটা কি করবা? আবার একসাথে করে ফেলবা, আবার একসাথে করে ফেলবা। কেমন? সমস্যা নাই, 2-1 এদিক সেদিক আসবে। এবার দেখো, এবার আমরা যেটা করব, হ্যাঁ, এবার আমরা যেটা করব একটু খেয়াল করো। এবার এই জায়গায় আছে 1000, এই জায়গায় আছে 800, তাহলে হবে কত? 1800। এবার এই জায়গা হচ্ছে 11,260, এই জায়গা হচ্ছে 12,000, তাহলে 23,260। এবার 23,260 কে, এই যে দেখো 23,260 কে তুমি ভাগ করো 1800 দ্বারা, তাহলে আসবে 12.92। দেখো তো বুঝতে পারছো কিনা? যতবার পণ্য ক্রয় করবা ভারযুক্ত গড়ের ক্ষেত্রে, যতবার পণ্য ক্রয় করবা ততবার নতুন করে একটা দর আসতে থাকবে। যতবার পণ্য ক্রয় করবা ততবারই নতুন করে একটা দর আসতে থাকবে। যতবার পণ্য ক্রয় করবা ততবারই নতুন করে একটা দর আসতে থাকবে ভারযুক্ত গড়ের ক্ষেত্রে। এবার আসো, তারপরে আমরা চলে যাব 18 তারিখ। কি বলছে দেখো, 18 তারিখ বলছে কারখানায় ইস্যু 1500 একক, কারখানায় ইস্যু 1500 একক। এই যে দেখো, তাহলে আমরা এই জায়গায় লিখবো ইস্যু, তাহলে এই যে 1500, 12.92। তাহলে এবার আসো 12.92 দ্বারা গুণ দাও, 1500 কে গুণ দিবা 12.92, তাহলে আসবে 19,380। তাহলে আর বাকি থাকবে কত? 300। 12.92 দ্বারা গুণ দাও, 12.92 দ্বারা গুণ দাও, তাহলে আসবে 3,876। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? তারপর আমরা একটা দাগ দিয়ে দিব। এর পরের এন্ট্রিটাতে আমরা চলে যাব। এরপরে বলছে সরবরাহকারীকে ফেরত 25 তারিখ, সরবরাহকারীকে ফেরত 100 একক, সরবরাহকারীকে ফেরত 100 একক 12 তারিখে ক্রয়কৃত। ওকে ফাইন। তো সরবরাহকারীকে যে ফেরত দিছি, তাহলে আমরা কিন্তু লিখবো ইস্যুর গড়ে, এই যে 100। এবার আসো দর আমি কোনটা ধরবো, এই জায়গা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দর আমি কোনটা ধরবো? তারা বলছে 12 তারিখে যেটা ক্রয় করছি সেটা ফেরত দিছি আমি, তাই তো? তো 12 তারিখে দর কিন্তু ছিল 15 টাকা। এখন এটা যেহেতু ভারযুক্ত গড়, এই জায়গায় যে দরটা আছে সেটা ধরে আমরা করে ফেলবো। কেমন? এটা ধরেই কিন্তু আমরা করে ফেলবো, এটা ধরেই কিন্তু আমরা করে ফেলবো। অথবা তুমি এই জায়গায় 15 ধরেও করতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে আসবে 1292, 1292। তাহলে আর থাকবে কত? 200। আর থাকবে কত? 200 একক। এবার আসো, এবারে 200 কে তুমি গুণ দাও 12.92 দ্বারা,
তাহলে আসবে 2584। বলো তো বুঝতে পারছো কিনা? এটা শেষ। এরপরে আমরা চলে যাব সমাপনী একক, ওই যে 25-30 তারিখে। তাহলে সমাপনী একক যদি থাকে তাহলে আমাদেরকে এই জায়গায় কি লিখতে হবে? ঘাটতি লিখতে হবে, ঘাটতি। তাহলে ঘাটতি কত একক বলো তো? ঘাটতি কত একক বলো? ঘাটতি হচ্ছে 50 একক। ওকে, তাহলে 50কে আমরা 12.92 দ্বারা গুণ দিব, 646। আর থাকবে কত? 150। ওকে ফাইন। এবার 150কে 1938। শেষ। আর কোন এন্ট্রি নাই, তাহলে আমাদের অঙ্ক এই জায়গায় ক্লোজ। এই হচ্ছে ভারযুক্ত গড়, এই হচ্ছে ভারযুক্ত গড়। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এই হচ্ছে আমাদের ভারযুক্ত গড়। বলো ভারযুক্ত গড়টা কি বুঝতে পারছো? ভারযুক্ত গড়টা কি বুঝতে পারছো? ভারযুক্ত গড়টা কি বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো ভালোভাবে করব, এবং বাসায় যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে তো হবে না, তাই না? তাই 4টা বোর্ড কোশ্চেন। কয়টা বোর্ড? 4টা বোর্ড প্রশ্ন এইচডব্লিউ থাকবে। আর সুন্দর করে আমি যা লিখিয়েছি এইগুলো নোট করবা, নোট করে আমাদের গ্রুপে সাবমিট করবা প্লিজ। গ্রুপে সাবমিট করো, গ্রুপে সাবমিট করো। আর কোনো কিছু বলবো না, হ্যাঁ, আর কোনো কিছু বলবো না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।